স্ক্রিন শেয়ারও করতে হতে পারে। তো সবার প্রথম যেটা আমাদের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে, আমি এটা লাস্ট মান্থেও এই সেশনটা স্টার্ট হয়েছে, মোটামুটি এভরি মান্থ এই ঘুরিয়ে হবে। সে আমাদের যে অ্যাজেন্ডাটা কি, আমরা কেন এটা শিখছি? আমরা শিখছি কারণ ভবিষ্যতে আমাদেরকে কখনো না কখনো কোথাও না কোথাও গিয়ে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। কারোর যদি আমার অডিও নিয়ে কোনো প্রবলেম থাকে দয়া করে আমাকে বলবে, দেন আই স্পিক লিটল লাউডার। সো কারণ প্রত্যেকেরই কোথাও না কোথাও আমাদের কালকে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। তো এবং আমার বিশ্বাস তোমরা সবাই মন দিয়ে ক্লাস করছো, কাজ করছো, তোমরা তোমাদের প্রজেক্টস এবং ডিউ শরীর সবই তোমরা অন টাইমে সাবমিট করছো বা করবে। কিন্তু তারপরও দেখা যায় যখন আমরা ইন্টারভিউ দিতে যাই, ইন্টারভিউ দেওয়ার সময় আমরা কিছু সমস্যা ফেস করি। সেই সমস্যার দুটো ধাপ আছে, একটা হচ্ছে টেকনিক্যাল, একটা হচ্ছে নন টেকনিক্যাল। টেকনিক্যাল বলতে আমি কি বোঝাচ্ছি? টেকনিক্যাল বলতে আমি বোঝাচ্ছি যে যেটা তোমার সাবজেক্ট রিলেটেড, মানে অ্যানিমেশন রিলেটেড বা 3D রিলেটেড বা সফটওয়্যার রিলেটেড বা তোমার সোশ্যাল রিলেটেড। আরেকটা হচ্ছে নন টেকনিক্যাল, যেটা তোমার সঙ্গে রিলেটেড, কারণ এখানে তুমি অ্যাপ্লাই করতে গেছো চাকরি, রাইট? ঠিক তো? এই অবধি সবার কাছে পৌঁছতে পেরেছি আমি? ওকে। সো হ্যাঁ গুড। সো এই দুটো জিনিসকে আমরা চেষ্টা করব আজকে কিছুটা হলেও, যতটুকু সময় আমরা পাবো, আমরা আলাদা আলাদা করে অ্যাড্রেস করা। এবং তোমাদের সঙ্গে ডিসকাশনটা করার কারণটা হচ্ছে তাতে তোমাদের মধ্যে এখন থেকে সেই অ্যাওয়ারনেসটা তৈরি হয় যে আমরা কালকে গিয়ে কী করে ইন্টারভিউটা ক্র্যাক করব। দুটো জিনিসে কোনো প্রবলেম হয় না। এক হচ্ছে কোর্স কমপ্লিট করে প্রজেক্ট সাবমিশন করে শরীর অ্যাপ্রুভ করাতে, সেকেন্ড হচ্ছে মেশিন টেস্ট ফেস করতে। এই দুটোতে কোনো রকম কোনো সমস্যা আজ পর্যন্ত হয়নি এবং ভবিষ্যতেও হবে না, এটা একদম ক্লিয়ার। তার কারণটা হচ্ছে ইউ গাইজ আর গুড, তোমরা ভালোভাবে ট্রেন্ড হও, তোমরা ভালো কাজ করতে পারো। সমস্যাটা হচ্ছে যখন এই মেশিন টেস্টের আগে বা পরে যখন স্টুডেন্টসরা HR রাউন্ডটা ফেস করে বা ইন্টারভিউয়ের সময় তারা যখন টেকনিক্যাল কমিউনিকেশন রাউন্ডটা ফেস করে, সেইখানে হয় সমস্যাটা। আশা করি বোঝাতে পারছি। তো এই যে সমস্যাটা, আমি আবার প্রত্যেককে বলে দিচ্ছি, যারা যারা জয়েন করছো লেটে, মাইক্রোফোন যেন অবশ্যই অ্যাভেলেবেল থাকে, কথা যেন বলার মতো জায়গায় তোমরা অ্যাভেলেবেল থাকো, এবং প্রয়োজনে স্ক্রিন শেয়ার করে নিজের কাজও শেয়ার করতে হতে পারে। সো ইটস রিকোয়েস্টেড এভরিবডি, তারাই জয়েন করো যারা এই দুটো শর্তকে ফুলফিল করতে পারবে। আর যদি না করতে পারো বেরিয়ে যেতে পারো, আমি কোনো টেকনিক্যাল সেমিনার নিচ্ছি না যেখানে অ্যানিমেশন নিয়ে আমি তোমাদেরকে জ্ঞান দেবো। ওকে ফাইন। সো বাকি তোমাদের ব্যাপার, তোমরা যতজন খুশি জয়েন করতে পারো, আই হ্যাভ নো ইস্যুস। Now, let me start with this part. আমরা যখন কেউ আমাদেরকে বলতে পারবে ইন্টারভিউ ফেস করতে গেলে কি কি জিনিস, এখানে কেউ আছো কি যারা আজ অব্দি এখন অব্দি ইন্টারভিউ ফেস করেছো? ইজ দেয়ার এনিওয়ান এলস যারা এখনো পর্যন্ত ইন্টারভিউ ফেস করেছো কখনো? হ্যাঁ স্যার, আমি করেছি। ওকে, আর কেউ আছো? লেটস স্টার্ট উইথ নন টেকনিক্যাল ফার্স্ট। ওকে, তোমাদের ক্লাসও আছে একটা, তোমরা টিউটোরিয়ালও এটার জন্য পেয়ে যাবে। প্রথম যে জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে যখন তোমরা নন টেকনিক্যাল, যখন তোমরা ইন্টারভিউ ফেস করতে যাবে, সেটা হচ্ছে যে তোমরা কি করে নিজেদেরকে প্রেজেন্ট করছো। দুটো জিনিস মাথায় রাখবে সবসময়। তোমার কাজ দেখেই সেই ক্লায়েন্ট বা সেই রিক্রুটার তোমাকে দেখতে চেয়েছে, তোমার সঙ্গে কথা বলতে চেয়েছে, এবং নট নেসেসারিলি সবসময় আজকের দিনে দাঁড়িয়ে তোমাকে ফিজিক্যালি কোম্পানিতে গিয়ে ইন্টারভিউ দিতে হবে। অনেক ক্ষেত্রেই, অধিকাংশ ক্ষেত্রে তুমি ইন্টারভিউ অনলাইনেও হয়, বাট ওয়েব ক্যামেরা ইজ মাস্ট, যেটা তোমরা ইউজ করো না। কেন করো না আমি জানি না, বাট দেখবে আমি যখন তোমাদের ক্লাস নিয়ে কথা বলি, আমি সবসময় 99.999% টাইমে আমার ওয়েব ক্যাম অন থাকে। তোমাদের থাকে না, কারণ আজকের দিনে এটা আমাদের দুর্ভাগ্য, আমরা যারা পড়াই আমরা আমাদের ছাত্রছাত্রীদের মুখ দেখতে পাই না। প্লিজ ডোন্ট টেল মি দ্যাট avatar image you are putting up, that is your face. I don't believe that. So anyways, let's come back to the point. তখনই তোমরা ক্যামেরা অন করার বা ক্যামেরা ইন্টারভিউ দেওয়ার না কতগুলো শর্ত আছে। এই শর্তগুলো ডিপেন্ড করে খুব কমন সেন্সের ওপর। ফার্স্ট কমন সেন্স হচ্ছে যেটা আমি বললাম, যেগুলো খুব প্রয়োজন। আমি প্রথমে নন ফিজিক্যাল ইন্টারভিউর কথা বলি। ধরো তোমাকে কেউ, আমি চাকরির জন্য তোমার শরীর সিলেক্ট করলাম, তুমি টেস্টেও ভালোভাবে ভালো টেস্ট দিলে, আমার মনে হলো এবার ছেলেটাকে ইন্টারভিউর জন্য ডাকি। আমি তো তোমাকে ফিজিক্যালি চিনি না, তোমার নামটা হয়তো জানি, তুমি কে, কীরকম দেখতে, তুমি কি ভালো না খারাপ, কথা কীভাবে বলো, আমি কিচ্ছু জানি না।
সো আই এম কমপ্লিটলি আ ব্ল্যাঙ্ক স্লেট। আমি এটুকু জানি ছেলেটার টেকনিক্যাল নলেজ ভালো, ছেলেটা এইরকম লেভেলের একটা টেস্ট দিয়েছে, টেস্ট আমার মাথায় একটা স্কোর আছে, ছেলেটার এই নাম, এখান থেকে আমি তার সাথে ডাকতে চাই। এবার তোমার দায়িত্বের মধ্যে পড়ে হাউ ইউ ক্রিয়েট দ্য ফার্স্ট ইমপ্রেশন। দ্যাট ইজ ইউর ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রেসপন্সিবিলিটি। কি তুমি নিজেকে কী করে প্রেজেন্ট করছো তোমার রিক্রুটারের সামনে। এটা খুব বড় একটা শর্ত। এই শর্তটাকে যদি আমরা মাথায় রাখি তাহলে ভালো, না হলে সমস্যা। এটুকু কিন্তু আমি তোমাদের দুজনকেই জানিয়ে দিতে চাই। নাও কি সমস্যা বা কি মাথায় রাখা কি হতে পারে? প্রথম কথা হচ্ছে, দ্য টাইম ইউ এন্টার ইনসাইড অফ দ্যাট ইন্টারভিউয়ার রুম, মেক শিওর ইউ উইল বি জাজড ফ্রম ইউর এভরি সেকেন্ড। তোমাকে প্রতিটা সেকেন্ডের জন্য জাজ করা হবে। সো ফার্স্ট, অ্যাটায়ার। অ্যাটায়ার শব্দটার মানে জানো? অ্যাটায়ার, অ্যাটায়ার মানে হচ্ছে ড্রেস কোড। প্লিজ প্লিজ ফর গড সেক গিভ সাম রেসপেক্ট ফর ইউর সেলফ। তোমার নিজের ওপরে কিছু সম্মান থাকা উচিত। সবসময় নিজের ইগোকে নিজের থেকে লম্বা রাখবে না, ছোট রাখবে। আমি এরকম প্রচুর মানুষকে আমার জীবনে কনফ্রন্ট করেছি বা চিনি, যাদের হাইট ছোট হয় কিন্তু তাদের ইগো অনেক লম্বা হয়। সো অলওয়েজ কন্ট্রোল ইউর ইগো। ইগো সবার ভেতরে থাকে। হ্যাঁ না, আমি তো এরকমই যাব, আমি তো সওয়াশের, আমি তো এরকম কলারটা তুলে, আমি টি শার্ট পরে চটি পরে চলে যাব, আর দিলে দেবে না দিলে না দেবে। এইসব বয়সে আমরাও একসময় এরকম ভেবেছি। ক্ষতিটা তাদের নিজেদের হয় যারা এরকম ভাবে। বি প্রেজেন্টেবল। তুমি জব পাও না পাও, তুমি তোমার বেস্ট এফোর্ট দিচ্ছ। কালকে যদি তুমি কারোর সাথে ডেটে যাও বা তুমি কোনো বন্ধু বা বান্ধবীর সঙ্গে দেখা করতে যাও, তুমি তো চেষ্টা করো নিজেকে যতটা সম্ভব একটা ওয়েল ম্যানার্ড ওয়েতে প্রেজেন্ট করার। সেম হিয়ার, ইউর ফার্স্ট ইমপ্রেশন শুড বি দ্য বেস্ট ইমপ্রেশন। বোঝাতে পারছি? বোঝাতে পারছি আশা করি সবাইকে। সবাই আমার কথা শুনতে পাচ্ছ? Yes sir. হ্যাঁ স্যার পাচ্ছি। Yes sir. Good. So first and foremost, please understand the importance of your presence. সেটাকে নিজেকে সম্মান করাটা খুব দরকার। ফার্স্ট থিং যেটা বললাম, গিভ এ প্রপার ড্রেস কোড। ডু নট ওভারডু ইট। তোমাকে মে মাসের গরমে কেউ 3 পিস স্যুট পরে যেতে বলেনি ইন্টারভিউর জন্য। ইনফ্যাক্ট কেউ বলে না স্যুট পরে যেতে, স্পেশালি হোয়েন ইউ আর ওয়ার্কিং ফর এ ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি। বাট ক্রিয়েট এ প্রপার ব্যালেন্স। যদি জিন্স পরো, নো প্রবলেম, পরো, চেষ্টা করো ফর্মালস পরো, বা জিন্স পরো। আমার কাছে যেরকম আমি জিন্সই পরি। ইউজ অলওয়েজ আ প্রপার ফর্মাল শার্ট। টাগ ইন মানে গুজিয়ে পরো, টাগ দ্য শার্ট। দ্য শার্ট মাস্ট নট বি ওভারলি প্রিন্টেড, ইদার প্লেন অর গুড কর্পোরেট চেক শার্ট। Try to be well shaved. If you have a beard, then try to trim it properly. Don't use thousands ornaments. I always avoid those things. তুমি ফ্যাশনেবল হতেই পারো, বাট ইউ আর নট গোয়িং ফর এ ফ্যাশন শো। তুমি এমন একটা জায়গায় যাচ্ছ যেখানে লোকে তোমাকে দেখে তোমার ইমপ্রেসড হয়ে, তোমার প্রতি, তোমার কাজের প্রতি ইমপ্রেস হয়ে তোমাকে পয়সা দেবে। ভাই তুমি যদি না যাও বা তুমি যদি তাদেরকে ইমপ্রেস না করো, তোমার পেছনে 100 জন দাঁড়িয়ে আছে এই কাজটা করার জন্য। সো এখানে সেলফ ইগোর কোনো জায়গাই নেই। ওখানে 100 জনকে তুমি পাবে তোমার কাজটা করে দেওয়ার জন্য। বোঝাতে পেরেছি? বোঝাতে পারলাম এই অবধি সবার জন্য? সো এই জায়গাটুকুকে মাথায় রাখবে যে ব্যালেন্সড, যে আমি কিটো পরে যাব না। যদি আমি মহিলা হই, I use formal suit, salwar, proper formal kurti, jeans. I don't use over makeups. So a balance. Yes, আমি জানি আমি কোথায় এসেছি। ফুটওয়্যার ইজ আ ভেরি ইম্পর্টেন্ট। 7 দিন 10 দিন বা 7 বছর ধরে পরা স্নিকার্সটা তোমার ইন্টারভিউর সময় চলে না, জাস্ট চলে না। সো প্লিজ টেক কেয়ার অফ দিস থিংস। আমরা ইন্টারভিউর আগে বন্ধু বান্ধবের শার্ট ধার করতাম, জুতো ধার করতাম, একদিনের ব্যাপার দিয়ে দে ভাই। তোমাদেরও করতে হবে, কিন্তু করতে হবে। এই শর্তগুলো আমাদের তৈরি না, এই শর্তগুলো নিয়ম। কালকে তোমার সঙ্গে যখন কেউ দেখা করতে আসবে, ভবিষ্যতে কোনো জীবনে যখন তুমিও বড় হবে, তখন তুমিও এই এক্সপেকটেশনগুলোই রাখবে যে অ্যাটলিস্ট সামনের মানুষটা যেন আমাকে এবং তার নিজের প্রতি তার যেন একটা সম্মান থাকে। তো থোড়া সা বন্ধন কে, বাট ডোন্ট ওভারডু এনিথিং। সো ব্যালেন্স ইউর। Second, communication.
এটা নিয়ে আমি এর আগেও বহু ক্লাসেস করিয়েছি। কমিউনিকেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, প্লিজ আন্ডারস্ট্যান্ড। অ্যান্ড ইয়েস, ইংলিশ স্পিকিং এবিলিটি ইজ আর রিকোয়ার্ড। এই ইংলিশ স্পিকিং এবিলিটি নিয়ে আমি এখানে তোমাদের কার কার সমস্যা আছে বা তোমরা মনে করো যে না ইংলিশ স্পিকিংটা ইম্পর্টেন্ট নয়, প্লিজ আনমিউট করে আমাকে বলো। উই ক্যান হ্যাভ এ কনভারসেশন। নির্দ্বিধায় আমার সাথে কথা বলতে পারো, বাংলাতেই কথা বলছি আমি, যে আমার মনে হয় না স্যার ইংলিশ স্পিকিংটা ইম্পর্টেন্ট জব পাওয়ার জন্য। এরকম যদি কেউ থাকো আনমিউট করো, যদি নাও থাকো কারোর মনে যদি এরকম কোনো প্রশ্ন থাকে প্রশ্নটা করে ফেলো। আমার ক্লাস খুব ওপেন কমিউনিকেশন। স্যার হ্যাঁ বলো। আমি একবার স্টুডিও 56 ইন্টারভিউ দিয়েছিলাম, ওখানে হিন্দি ছিল আর ইংলিশ ছিল, ল্যাঙ্গুয়েজ দুটো। তো ওখানে প্রশ্নই করলো না যে কোন ল্যাঙ্গুয়েজ তুমি কমফোর্টেবল বা কিছু, ডাইরেক্ট ইংলিশে প্রশ্ন করতে লাগলো। তো তখন কি করাটা উচিত বা এরকম কিছু? তুমি কি উত্তর দিতে পেরেছিলে? পেরেছিলাম স্যার, কিন্তু ভাঙা ফোটা ইংলিশে, বেশি মানে ভালো তো বলতে পারিনি। কিচ্ছু করা উচিত, তোমাকে ইংলিশেই কথা বলতে হবে তখন। এখানে তোমার কোনো চয়েস নেই। তুমি যখনই কলকাতার বাইরের কোনো কোম্পানির সঙ্গে কথা বলবে, স্পেশালি সাউথ বেস্ট কোম্পানি, বা ধরো নট অনলি সাউথ বেস্ট, ধরো সেই কোম্পানির যে ইন্টারভিউয়ার, যে সুপারভাইজার বা টিম লিড আছে, যে তোমার ইন্টারভিউ নিচ্ছে, সে সাউথের লোক হতেই পারে, বা মহারাষ্ট্রিয়ান, টিপিক্যাল ওল্ড মহারাষ্ট্রিয়ান, সে তোমার সঙ্গে শুরুতে করবে ইংলিশ দিয়ে, কারণ তার কাছে ওটা কমফোর্টেবল ল্যাঙ্গুয়েজ। সে তোমাকে বিন্দুমাত্র জিজ্ঞেস করবে না তোমাকে, তার কোনো প্রয়োজন বোধ করেন তোমাকে জিজ্ঞেস করার, কারণ তুমি যদি সমস্যায় পড়ো, আনকমফোর্টেবল হও, সে অন্যদিকে তাকাবে, অন্য আরেকজনের সাথে কথা বলবে। আব্দুল করিম, বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার, বাট ওখানে তো ল্যাঙ্গুয়েজ ছিল হিন্দি আর ইংলিশ। সে ছিল সেই মানুষটা মনে করেছে সে ইংরেজিতে কথা বলতে পছন্দ করবে, বা সে নিজে হিন্দিতে কমফোর্টেবল নয়, বা তার ধারণা যে কাজের জন্য তোমাকে হায়ার করা হচ্ছে সেই কাজটা বিদেশি ক্লায়েন্টদের সাথে যারা হিন্দির বোঝে না, তো তার সাথে তো মোহাম্মদ আব্দুল করিমকে ইংরেজিতেই কথা বলতে হবে যদি সে চাকরিটা পায়। তাহলে দেখি আমি ওর সাথে ইংরেজিতে কথা বলে আমার সাথেও বলতে পারি কিনা। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। তো কি ছিল না ছিল, আবার বলছি, যখনই ইন্টারভিউ দিতে যাবে বা দিয়ে বেরোবে না, যাই রেজাল্ট হোক না কেন, কখনো কোনো অভিযোগ মাথায় রাখবে না। সবসময় মাথায় রাখবে এই খামতিটা আমার, এই কমিটা আমার ভেতরে আমার এটা জানা ছিল না, আমি এটা পারিনি, আই ডু নট নো, দিস ইজ মাই শর্ট কামিংস, মানে এই খামতিটা আমার, এটাকে অ্যাকসেপ্ট করতে হবে। এটাকে নিয়ে ডিপ্রেশনে যাওয়ার কিছু নেই, বা চারটে লোকের সঙ্গে ঝগড়া করার কিছু নেই। পৃথিবীতে সবাই সব কিছু শিখে আসে না, বা তোমরা যে এডুকেশন কোয়ালিফিকেশন, আমরা যে একাডেমিক্স থেকে উঠে এসেছি, আমরা সব কিছু শিখে আসিনি। আমাদেরকে কাজ করতে করতে চলতে চলতে আমরা শিখেছি, তোমাদেরকেও তাই করতে হবে। কি তুমি যদি মাথায় রাখো যে না এটা আমার ভুল নয়, এটা আমার খামতি নেই, আমার সাথে এটা কেন হচ্ছে, ভাই তোর সাথে যদি না হয় অন্য কারোর সাথে হবে, তুই যদি না পোষায় চলে যাবি, আর কেউ একজন এসে করে দিয়ে দেবে কাজটা। ইট ইজ আ ডেফিনেশন অফ কম্পিটিটিভ ওয়ার্ল্ড। কিচ্ছু করার নেই তোমার, যেটা তো আনসার মোহাম্মদ আব্দুল করিম, দ্যাট দিস ইজ আ নেসেসিটি। এবার তোমার প্রশ্ন হতেই পারে, ও স্যার তাহলে আমাকে ইংরেজি শিখতে হবে? প্রয়োজন হলে শিখতে হবে, আমিও শিখেছি, আমিও ইংলিশ মিডিয়ামের লোক কোনোদিনই ছিলাম না, চিরকাল বাংলা মিডিয়ামে পড়ে এসেছি। আমিও যখন প্রথম ব্যাঙ্গালোরে গেছিলাম, চেন্নাই গেছিলাম, আমাকে শুনতে হয়েছিল যে আর ইউ দ্য বিস্ট ইন দ্য জঙ্গল, বুঝিনি, আমি হ্যাক করে হেসে দিয়েছিলাম, কী বলছে আমি বুঝতে পারছি না। পরে বুঝেছিলাম যে ইটস এন ইনসাল্ট। লোকটা আমাকে ঘুরিয়ে ইংরেজিতে জানোয়ার বলল, তখন একটা জিনিস বুঝেছিলাম যে হ্যাঁ, ইংরেজি ভাষাটা খুব সুন্দর, অনেক কিছু বলে দেওয়া যায়। তোমরা সবাই ইংরেজি জানো, তোমরা সবাই ইংরেজি পড়তে পারো, লিখতে পারো, বলতেও পারো, কিন্তু বলো না তাই বলতে পারো না, বা তোমাদের চারপাশে সেই পরিবেশটা নেই, বা সেই বন্ধুবান্ধব নেই যাদের সঙ্গে তোমাদের ইচ্ছে থাকলেও তোমরা দুটো কথা ইংরেজিতে বলতে পারো না, লোকে তোমাদের খিল্লি ওড়াবে, বলে ইংরেজিতে কথা বলছে। সমস্যা হচ্ছে তুমি যদি চাও তোমার পরিবেশ, তোমার ওই যে কমফোর্ট জোনটা আছে, সেই জিনিসগুলোর সঙ্গে রয়েছে, সেখান থেকে তুমি বেরোবে, তাহলে তোমাকে এগুলো করতে হবে। এবং এগুলো করার জন্য
কোনো রকেট সায়েন্স লাগে না, কোনো টাকা পয়সা খরচা করতে হয় না, কোনো হাতি ঘোড়া সাপ ব্যাঙ। হ্যাঁ অবশ্যই আমি সবসময় এনকারেজ করবো যে তোমরা এর সাথে সাথে তোমরা একটা কোনো লোকাল কোনো ইংলিশ মিডিয়ামতে একটা কোর্স করো যেখানে ইংরেজিতে কনভারসেশন করতে পারবে। আমিও করেছি, আমিও গোল পার্কে দীর্ঘদিন গিয়ে পড়াশোনা করেছি, কারণ আমার আশেপাশে সেই বন্ধুরা যে ইংরেজিতে কথা বলতো না, আমিও বলতাম না তাদের সাথে। তবে আমি হিন্দি ইংলিশ দুটোতেই বরাবরই পছন্দ করতাম, এই দুটো ভাষাকে নিয়ে আমার চর্চা ছিল, ভাষাটার প্রতি পড়াশোনা ছিল, তাই আমার সুবিধা হয়েছে। আমার প্রথম থেকে কখনোই কোনো অসুবিধা হয়নি, বুঝতে অসুবিধা হতো কিন্তু বলতে আমার কখনো কোনো জড়তা ছিল না, কোনো ভয় ছিল না। So you need to understand how and when you should take out or you should come out from your comfort zone and handle your own self-fear. If you can understand the reason behind it, okay, this is my comfort zone and this is my fear, এটা আমার খুব স্বাচ্ছন্দ্যের জায়গা এবং এইটা আমার ভয়, তবেই তুমি এটার উপরে কাজ করতে পারবে। বোঝাতে পারলাম কি? স্যার দেখেন, যখন অ্যাপ্লাই করেছিলাম তো একটা কনফিডেন্স ছিল, হ্যাঁ আমি ইংলিশ পারবো না, তো হিন্দি তো আছে, সেকেন্ড চয়েস তো আছে, একটা কনফিডেন্স ছিল। ইউ কান্ট কমপ্লেন, আব্দুল, ইউ ক্যান নট কমপ্লেন, কিচ্ছু করার নেই। তুমি যদি কলকাতার কোনো কোম্পানির সাথে কথা বলো সেটা আলাদা ব্যাপার। তুমি এই কথাটা বলছো তো তোমার পাশের জন যারা আর তোমারই বন্ধু বান্ধব অন্য কোনো সেন্টার থেকে অন্য কোনো যে ইনস্টিটিউট থেকে যে স্টুডেন্টরা অ্যাপ্লাই করেছিল তাদের মধ্যে থেকে হয়তো লোকটা এইটাই ক্রাইটেরিয়া ধরেছে। হয়তো তোমার চাকরিটা হয়ে যাওয়ার পর, আমি তো বললাম হয়তো সে ভেবেই রেখেছিল যে তোমাকে তুমি এই 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 লটে যাদের আমি হায়ার করব তারা সবাই কালকে গিয়ে একটা ধরো আমেরিকান প্রজেক্টে কাজ করবে, নিউজিল্যান্ডের প্রজেক্টে কাজ করবে, যেখানে ক্লায়েন্ট ডাইরেক্ট তাদেরকে ফিডব্যাক দেবে। সো সেখানে ইংলিশ বোঝা, কথা বলার বেসিক নলেজটা থাকাটা খুব দরকার। স্টুডিওর ভেতরে হয়তো হিন্দিতেই কথা হবে, এবং এটা তুমিও জানতে পারতেন যতক্ষণ তুমি ইন্টারভিউটা ফেস করেছো। আমার প্রশ্ন হচ্ছে তুমি এটা কবে ফেস করেছো স্টুডিও 56 আব্দুল? জানুয়ারি দিকে স্যার। জানুয়ারি, ধরলাম জানুয়ারি 15-20 তারিখ নাগাদ। হ্যাঁ স্যার। আজকে হয়ে গেল 19শে ফেব্রুয়ারি। এর মাঝখানে তুমি এটা নিয়ে কি কাজ করেছো? ইউটিউব থেকে অনেক ইংলিশ টিচিং এর ক্লাস দেখেছি, স্পোকেন ইংলিশের, আর আমি এই দমদমে স্পোকেন ইংলিশের ক্লাস নিতে শুরু করেছি। ব্রাভো, ব্রাভো আব্দুল। এটাই আমি বাকিদেরকে এতক্ষণ বলছিলাম, এই ছেলেটা ধাক্কা খেয়েছে, বুঝতে পেরেছে ওর ভেতরে একটা সেন্স অফ গ্রিফ কাজ করছে যে আমার সাথে অন্যায় হলো, তো আমি তো পারতাম, এইটার জন্য আমাকে সুযোগ দিল না। আমি ভুল বলছি আব্দুল? না স্যার, বলবেন না। আমার বাবা আগে থেকে বলছে যে ইংলিশ শিখে নাও, বা স্যারও বলেছে, যে জীবন স্যার বলেছিল যে আমাদের প্রফেশনে ইংলিশ লাগবেই, শিখে নাও। তখন একটু খামখেয়ালি হয়েছিলাম। নো প্রবলেম আব্দুল, দেয়ার অলওয়েজ এ স্টার্ট। তুমি যে কোনো সময়, যে কোনো বয়সে, যে কোনো জায়গা থেকে শুরু করতে পারো, কিন্তু এই যে শুরুটা করেছো এটাই আমার কাছে একটা কমান্ডেবল জব। এটার জন্য লাখ লাখ টাকার প্রয়োজন, ইচ্ছের প্রয়োজন। যে আমি ইউটিউবে গিয়ে প্রথমে দেখলাম যে ইন্টারভিউর জন্য কি বেসিক্স, যারা স্পোকেন ইংলিশ করার জন্য তারা ইম্পর্টেন্ট নও, যারা চাও যে আমি কোনো ইনস্টিটিউটে এটা শিখবো না, তোমরা ইউটিউবে বসে নোট নিয়ে বেসিক কনভারসেশন রেডি করতে পারো। হাউ টু ইন্ট্রোডিউস ইউর সেলফ, কী করে তুমি নিজেকে ইন্ট্রোডিউস করবে, কি বলবে সেই সময়। আমি আমার এর আগের টেকনিক্যাল নন টেকনিক্যাল ইন্টারভিউ ক্লাসেসে এই জিনিসগুলো পড়াতাম, রীতিমতো নোটস দিতাম। তোমরাও পারো করতে, এবং সেগুলো ইউটিউবেই আছে। হাউ টু ফেস ইন্টারভিউ, হাউ টু স্পিক হাউ টু ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন ইন্টারভিউ, টাইপ করো, শোনো, নোট নাও, আয়নার সামনে দাঁড়িয়ে মুখস্থ করো। তোমার তো 4-5 মিনিটই কথা বলতে হবে সেই লোকটার সাথে ফোনে বা সামনে গিয়ে। 4-5 মিনিট সামলাতে পারবে না? এত বড় বড় পরীক্ষা দিয়ে এসছো খাতায়, স্কুলের খাতায়। এবং ওই কনফিডেন্সটা যখন তুমি 4-5 মিনিট বলতে পারবে, দেখবে হরহর করে তারপরেরটা তোমার দরজা খুলে গেছে। আমি বলে দিচ্ছি, আজকে আমাদের এই কন্টিনিউয়াস ইন্টারভিউ, নন ডুজ অ্যান্ড ডোন্টসের নন টেকনিক্যাল সেশন যখন হতো, তারপরে তোমাদের স্টুডেন্টের মধ্যে যারা আমাদের কোম্পানি জয়েন করেছে, এডুকেশন জয়েন করেছে, তাদের প্রচুর স্টুডেন্টসকে আমি দেখেছি এই জায়গাটা এসে কথা বলতে, কারণ তারা ওয়ার্ক করেছে সেটার উপরে, কী করে ইন্ট্রোডাকশন দিতে হয়, কী করে কথা বলতে হয়। সো গ্রেট ওয়ার্ক আব্দুল,
কোনো গ্যারেন্টি নেই কালকে পরের ইন্টারভিউতে, কিন্তু আফটার অল আব্দুল নতুন কিছু শিখছে। খুব রিসেন্টলি আমি তোমাদের একটা ছোট্ট জিনিস শেয়ার করি, এটা একটা মানে এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ আই হ্যাভ লার্নড লাস্ট উইক, এর আগের 1.5 সপ্তাহ আগে আমি একটা ইভেন্টে ছিলাম কলকাতার বাইরে, একটা স্পোর্টস ইভেন্টে ছিলাম। ইটস এ ইন্টারন্যাশনাল স্পোর্টস ইভেন্ট, আমি কোনো না কোনোভাবে সেই স্পোর্টসের সঙ্গে যুক্ত। সেখানে প্রচুর বিদেশি প্লেয়ার্সরা অ্যাথলিটসরা এসেছিলেন। তো আই মেট অ্যামেজিং গাই, চাইনিজ তাইওয়ানিজ গাই, চাইনিজ টাইপেই। So I was there, so my son was there, my son age was that time 9 years old. So that guy, we had a very open heart conversation, আমরা খুব কথা বলছিলাম একে অপরের সাথে, প্রচুর একটা বড় গ্যাদারিং ছিল, it's a 3 days involvement. So that man told my son as a very very important lesson, আমার শুনে আমার এখনো মনে আছে। He told my son ki boy, this is the best time when you learn new things every day and keep learning, because once you get old you will be keep doing same thing again and again and again just to earn money. বুঝতে পারলাম? See what we are doing, আমরা সেটাই করি। বাট দিস ইজ ইয়োর টাইম, যখন তোমরা নতুন নতুন অনেক জিনিস শিখবে এবং শেখার চেষ্টা করো। অ্যানিমেশন, ড্রয়িংস, ডিজাইন, মডেলিং, ফাইন, ইউ হ্যাভ ডান এ কোর্স, তুমি সেই এক্সপার্টিসটা পেয়েছো, এবার প্র্যাকটিস করছো, চেষ্টা করছো। বাট তারপরে আমি তো এখনো পর্যন্ত কখনো ক্লেম করি না যে তোমরা যখন এই কোর্সটা কমপ্লিট করে বেরিয়েছো তোমরা সব অ্যানিমেশনের সব শিখে গেছো। তোমরা যত কাজ করবে তত তোমরা আরও শিখবে, আরও শিখবে, আরও শিখবে। তারপরে there is always an opportunity that you should learn. I have a big bucket list. This I should try out in my life, and I'm going to do all these things. Of course, money is a matter. আমি জানি সেগুলো আমার সব বাজেটের মধ্যে, আমার উপর ডিপেন্ড করছে আমি কিভাবে শিখবো। I have a big bucket list. I will achieve all those bucket list. Why don't you? So, Abdul, great thing. Keep doing it. এবং আমি তোমাদেরকেও রিকোয়েস্ট করবো, প্লিজ টেক এন এক্সাম্পল ফ্রম আব্দুল অ্যান্ড প্লিজ ডু দিস। যদি মনে করো তোমরা কোথাও শিখতে পারছো না, গো টু ইউটিউব, তোমরা ডিরেক্ট আমার সঙ্গে কমিউনিকেট করতে পারো যে স্যার আমি এইটা বানিয়েছি, দেখুন তো ঠিক বানিয়েছি কিনা, বা আমি এই ভয়েস ওভারটা, আমি এই ভিডিওটা রেডি করলাম। কিচ্ছু না, টেক এ মোবাইল ফোন, আয়নার সামনে দাঁড়িয়ে সেলফি রেকর্ড করো, বলো আয়নার সামনে ইংরেজিতে কথা, যে 4-5টা লাইনকে মুখস্থ করো, ওইটাই দেখবো তোমাদের কনফিডেন্স বেরিয়ে গেছে। যদি ভাবো যে না আমি তো বলতে পারবো না, আমি কি বলবো, তাহলে হবে না, ভয় তোমাকে কাটাতে হবে। ভয় তোমাকে কাটাতে হবে, এটা তোমাদের হাতে। বুঝতে পারলাম? এই অবধি কারোর কোনো প্রশ্ন আছে? এনি কোয়েশ্চেন্স গাইস? নো স্যার। Sure. Any questions? Hold on a second, guys. Hold on a second, guys. 1 মিনিট দাও আমাকে, 1টা মিনিট দাও প্লিজ। স্যার আমি আব্দুল বলছি, আমি এখন একটা টেক্সট ফাইল কাজ করছি, তো এখন আমি লিফট করতে পারি? হ্যাঁ হ্যাঁ, লেফট কর, বেরিয়ে যাও, তুমি বেরিয়ে যেতে পারো, বেরিয়ে। এক সেকেন্ড দাও। হ্যাঁ, সরি। সো এই অবধি আমি তোমাদেরকে সবাইকে বোঝাতে পারলাম। ওকে, এবার আমি আসছি, এইগুলো হচ্ছে বেসিক প্রিন্সিপালস অফ ফেসিং দ্য ইন্টারভিউ, ক্লিয়ার কনফিডেন্স দেখানোর জন্য। এবার আমি আসছি টেকনিক্যাল ডুজ অ্যান্ড ডোন্টস। টেকনিক্যাল ইন্টারভিউতে তোমাকে কী কী জিনিস হ্যান্ডেল করতে হবে। প্রথম কথা, এবার আমি এক এক করে আসবো। লেটস টক অ্যাবাউট আশিক সরকার। আচ্ছা আশিক, তোমার কি মনে হয় শরীর, আমি তোমাকে ধরে নাও আই এম অ্যান রিক্রুটার, আমি তোমার ইন্টারভিউ দিচ্ছি। আচ্ছা আশিক, টেল মি, তোমার শরীরটা কতক্ষণের হওয়া উচিত? অনেকটা শর্টে হওয়া দরকার, কারণ যেহেতু যে আমার শরীরটা
দেখবে তার কাছে টাইম অতটা থাকবে না, তো মেবি 34 সেকেন্ড বা 40 সেকেন্ড। ওকে, থ্যাংক ইউ আশিক। আচ্ছা, সঙ্গীত চক্রবর্তী। ইয়েস স্যার। সঙ্গীত, তুমি তোমার শরীরে কোন কোন শটগুলোকে দিতে পছন্দ করবে? তুমি যা যা কাজ করেছো তোমার স্টুডেন্ট লাইফে, মানে এখনো পর্যন্ত অ্যাজ এ স্টুডেন্ট তুমি যা যা কাজ করেছো সেই কাজগুলো, নাকি যেগুলো তোমার সব থেকে ভালো কাজ সেগুলো তুমি দিতে চেষ্টা করবে? হ্যাঁ স্যার, আমার সবথেকে বেস্ট যে কাজগুলো আছে সেগুলো আমি শরীরে রাখবো। কেন? বাকিগুলো কেন? কারণ স্যার ওটাই আমার অ্যাকচুয়ালি ওটাই হাইলাইট করবে আমার ইন্টারভিউতে, মানে আমার মানে যে ইন্টারভিউয়ার যে আমায় হায়ার করবে সে যখন ওটা দেখবে ওটাই হাইলাইটেড হবে। মানে তুমি বলতে চাইছো তোমার বাকি কাজগুলো তোমার বেস্ট ওয়ার্ক না হওয়ার সম্ভাবনা হতেই পারে, মানে যেগুলো তুমি রাখবে হ্যাঁ না। স্যার, মানে শুনতে পেলাম। বাকি কাজগুলো তাহলে কি হবে? বাকি কাজগুলো তুমি কেন রাখবে না? স্যার বাকি কাজগুলো অতটা মানে ওই বেস্টের আপ টু দ্য মার্ক হয়নি, সেই জন্য আমি ওটা রাখবো না। ওকে ওকে, থ্যাংক ইউ সন্দীপ, থ্যাংক ইউ। আচ্ছা, সুজিত নস্কর। সুজিত নস্কর। সুজিত প্লিজ আনমিউট। সুজিত নস্কর। সুজিত নস্কর। সুজিত, আমি কিন্তু আবার প্রত্যেকে বলছি, আমি নাম ধরে ডাকবো, যদি মাইক্রোফোন প্রবলেম থাকে তোমরা বেরিয়ে যাও ভাই, জোর করে ক্লাসে থেকো না। অরুণিমা দে, এগুলো সব পরে জয়েন করেছে। অরুণিমা দে, পামেলা মান্না, দেখি আগে নাম ধরে ডেকে নি। সঞ্জিমা ঘোষ, প্রিয়াংশু চৌধুরী। এক এক করে একটু আনমিউট করো তো। এগেইন, সুজিত নস্কর, অরুণিমা দে, পামেলা মান্না, সঞ্জিমা ঘোষ, প্রিয়াংশু চৌধুরী। তোমাদের সঙ্গে কি কথা বলা যাবে? অনামিকা? অনামিকা, হ্যালো হ্যালো, অনামিকা মাইক্রোফোনটা ধরো। হ্যালো, আরে মাইকটা ধরো, হেডফোনে ঢোকো। কি হয়েছে তোমার আজকাল? Idiot. আমি আবার ডাকছি অরুণিমা দে, পামেলা মান্না, সঞ্জিমা ঘোষ, প্রিয়াংশু চৌধুরী। অনামিকা প্লিজ চেক যদি এদের সঙ্গে কমিউনিকেট করা না, এদের সঙ্গে যদি কমিউনিকেট করা না যায়, আফটার এ কাপল অফ মিনিটস প্লিজ রিমুভ দেম ফ্রম দ্য ক্লাস। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, অনামিকা মিউট করো। অনামিকা প্লিজ গো মিউট। ওকে, কৃষ্ণ, সঙ্গীত চক্রবর্তী। সঙ্গীত, তোমার সাথে একটা কথা বলা যাবে? আচ্ছা সঙ্গীত, এখনো পর্যন্ত কি কি কাজ কমপ্লিট হয়েছে তোমার? স্যার আমার লাস্ট প্রজেক্টটা ছিল হচ্ছে ফাইটিং আর 180 ডিগ্রি টার্ন। ওকে, ক্যান ইউ শো মি দ্য শট? হ্যাঁ স্যার, স্ক্রিন শেয়ার করছি প্লিজ। স্যার দেখা যাচ্ছে? যাচ্ছে। ওকে, স্টপ। আমাকে এবার একটা কথা বলো, তুমি বন্ধ করা, হ্যাঁ তুমি মিনিমাইজ করে রাখো। আমাকে এবার একটা কথা বলো সঙ্গীত, এই যে দুটো শট, আই ওয়ান্ট ইউ সঙ্গীত, কি তুমি তোমার এই দুটো শট সম্বন্ধে আমাকে কিছু ডেসক্রিপশন দাও। সে সামথিং অ্যাবাউট দিস টু শটস, কি তুমি কিভাবে বানিয়েছো, তোমার কি থট প্রসেস ছিল, তুমি কেন এই দুটো শটকে বানিয়েছো, এই দুটো শট অ্যাজ এ স্টুডেন্ট তোমাকে কি হেল্প করেছে, আমি অ্যাজ এ ইন্টারভিউয়ার তোমাকে এই প্রশ্নগুলো করলে তুমি কিভাবে উত্তর দেবে। এবং বাকিদেরকেও বলছি প্রস্তুত থাকো, আই উইল আস্ক দিস কোয়েশ্চেন। বলো।
স্যার প্রথম শটটা তো 180 ডিগ্রি যে টার্ন, ওটা বডি মেকানিক্সটাকে, যে বডি ওয়েটটা যেভাবে যেদিকে শিফট হচ্ছে, যেভাবে টার্ন হচ্ছে, সেগুলোকে শোকেস করার জন্য 180 ডিগ্রিটা আমি ওইভাবে করেছি। হোয়াট ইজ দ্য এক্সাক্ট থিং ইউ ট্রাই টু শো ইন দিস শট? স্যার ওই বডি মেকানিক্সটা যেটা হোয়াট ইজ বডি মেকানিক্স? পলিশ। ফিল ফ্রি, তুমি তোমার মতো করে আমাকে বলো। আমি তোমাদের সঙ্গে কেন এই কনভারসেশনটা করছি, যাতে তোমাদের ওই আনকমফোর্টেবল জোনটা তৈরি হয়, বোঝো। আমার কোনো, ডোন্ট জাজ মি, আমি তোমাকে বিন্দুমাত্র জাজ করছি না। আমি জানি তোমার কাছ থেকে এই কি উত্তর পাওয়া, কি প্রবলেম আসবে, তবুও আমি প্রশ্নটা করছি যাতে তোমরা আনকমফোর্টেবল হও। সো হোয়াট ইজ বডি মেকানিক্স? ওয়াই ইউ আর রেফারিং দিস ওয়ার্ড বডি মেকানিক্স? বডি মেকানিক্স, আমি হোয়াট ইজ বডি মেকানিক্স? আই ডোন্ট নো। আমি জানতে চাইছি যে ওয়াই ইউ মেড দিস শট, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট, বা তুমি কি দেখাতে চাও এটার মাধ্যমে? স্যার এটা দিয়ে অ্যাকচুয়ালি যে 180 ডিগ্রি যে টার্ন যেটা হয়, বডি যে ওয়েট শিফটিং যেটা হয় একটা পা থেকে আরেকটা পায়ে, বা কোমরের যে শিফট গুলো হয়, যে টার্ন গুলো হয়, সেইটাকে দেখানোর জন্য একটু 180 ডিগ্রি টার্নটা। ওকে, আচ্ছা। And the next shot, what I saw, the two characters are fighting. So, मतलब, how did you do this? মানে তোমার কি ব্যাকগ্রাউন্ডে কি চলছিল? এইভাবে তুমি শর্ট দুটো আইডিয়াটা পেলে কোত্থেকে, এই শর্টটার আইডিয়াটা? স্যার এটা আমি ইউটিউব ভিডিও খুঁজে খুঁজে, লাইভ যে শর্ট গুলো হয়, লাইভ যে ফাইটিং শর্ট হয়, সেখান থেকে আমি একটা শর্ট, একটা ক্লিপ চুজ করেছিলাম, ওখান থেকে ওটাকে নিয়ে। So why there is no reference in your video? তোমার তো রেফারেন্সটা দেওয়া উচিত ছিল পাশে, ব্রেকডাউনে, দিস ইজ মাই রেফারেন্স। স্যার এটা তো আমি জানতাম না যে এটা মানে দেয়া যায় বা দেয়া। তোমরা অ্যাক্টিং শটের রেফারেন্স দাও, তোমরা বডি মেকানিক্সের রেফারেন্স নিচ্ছ, কেন দেবে না? দিতেই পারো। See, আমি এটা সত্যি জানতাম না, আমি তাহলে অবশ্যই কমন সেন্স বেটা, প্লিজ আন্ডারস্ট্যান্ড। এটার মধ্যে কোনো ইনফরমেশন নেই, সিম্পল কমন সেন্স। যে আমি যে শটটা দেখছি, স্টুডেন্ট রিক্রুটার দেখে কি ভাববে? রিক্রুটার উইল থিঙ্ক কি দিস ইজ মাই শট, ওয়েল দিস ইজ মাই শট, বাট দিস ইজ নট মাই আইডিয়া। সো বি অনেস্ট কি আই টুক দিস ভিডিও অ্যান্ড আই দেন অ্যানিমেট দিস, সিম্পল। ইয়েস, পাশাপাশি এবং লাইভ ভিডিও স্যার, হ্যাঁ হ্যাঁ, আই আন্ডারস্ট্যান্ড, আমি বুঝে গেছি সেটা। আমি অ্যানিমেটেড তাহলে কি তোমার অ্যানিমেশনটাকেও সেভাবেই ওরা জাজ করবে যে এটাই রেফারেন্স থেকে দেখে করেছে, তাই রেফারেন্স এই শটটা ছিল বলে ওই শটটা বানিয়েছে। সামটাইমস গিভিং রেফারেন্স, আমি ভেবেও ছিলাম যে দেব, বাট তারপরে ভাবলাম যে এখন এর আগে কখনো ইউজ করিনি, এবার এটা দেয়া যায় কি যায় না, প্রজেক্টস আমি আবার বলছি কিনা সেই প্রজেক্টস ইজ এ ডিফারেন্ট থিং। যখন তুমি শরীরের সময় দেবে, অবশ্যই ব্রেকডাউন অ্যাড করো। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, রিমেম্বার, প্রজেক্টস ইজ ইওর ফার্স্ট ওয়ার্ক। প্রজেক্টসে তুমি যে কাজটা দিচ্ছ, এই কাজটা তুমি প্রথম করছো, কিন্তু তুমি যদি শরীরের সময় যাও, তখন তুমি ওটাকে আরো বেটার করে দেওয়ার চেষ্টা করবে। অ্যাজ ইউ সেড, ইওর বেস্ট ওয়ার্ক শুড বি ইন দ্য শরীর, ইয়েস রাইট? ইয়েস ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমি সঙ্গীত, তুমি মিউট করো, তুমি স্ক্রিন শেয়ার বন্ধ করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি জানতে চাইবো কার কাছে যাই। আচ্ছা, কৃষ্ণ গোপাল সরকার। আচ্ছা কৃষ্ণ, তোমার কতক্ষণ কমপ্লিট হয়েছে? তোমার লাস্ট প্রজেক্ট কি কমপ্লিট হয়েছে? আমার হচ্ছে হ্যামার রেটিং এন্ড বল থ্রো। আমাকে দেখাতে পারো, স্ক্রিন শেয়ার করতে পারবে? ইয়েস স্যার, প্লিজ। আচ্ছা, ওকে। বল থ্রো আমরা অ্যানিমেশন আমরা কেন করি? মানে হোয়াট ইউ ওয়ান্ট টু শো ইন থ্রু দিস অ্যাকশন বল থ্রো? তুমি স্ক্রিন শেয়ার বন্ধ করে দিতে পারো। স্যার বল থ্রো, এবং স্যার আমি যদিও আমার মতো অতটা পারফেক্ট হবে না, আমি তো বলার চেষ্টা করছি। স্যার আমরা যেটা বল থ্রো করছি, অবভিয়াসলি আমাদের বল থ্রো করবার সময় যে আমাদের 12 প্রিন্সিপাল রয়েছে, তো সেই ক্ষেত্রে আমাদের মেন হচ্ছে অ্যান্টিসিপেশন, তারপরে যেমন হ্যামারিং এর ক্ষেত্রে বলছে, হ্যামারিং যখন আমরা হ্যামারটাকে তুলছি, তারপরে যখন থ্রো করছি ওখানটাতে,
তো আমাদের পোজ টু পোজ কিভাবে ম্যাচ করছে, ফলো থ্রুটা ম্যাচ করবার জন্য, আমাদের প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে বোঝার জন্য, এবং যাতে যারা অডিয়েন্স যারা জিনিসটাকে দেখছে তারাও যাতে এটা মানে তাদেরও দেখতে যেন এটা খুব সুন্দর লাগে, সেই জন্যই আমরা এতটা সুন্দরভাবে কাজটা করবার তুলে ধরার চেষ্টা করছি, এটা একটা আকর্ষণীয় ভাবে। বুঝলাম। আমি তোমারটাও শুনলাম, আমি ইয়েরটাও শুনলাম, সঙ্গীতেরটাও শুনলাম। সঙ্গীত ওর টার্নটা নিয়ে বললো, তুমি মিউট করতে পারো কৃষ্ণ, এবং কৃষ্ণ তুমি বল থ্রোটা নিয়ে বলো। তোমরা দুজনেই তোমাদের মতো করে বলেছো, বাট তোমরা দুজনে এটা যদি তুমি মিউট করতে পারো কৃষ্ণ গো মিউট। হ্যালো, হ্যাঁ মিউট করো, তুমি মিউট করে যাও, মিউট করে যাও। তোমরা দুজনেই বলেছো, তোমরা দুজনেই ভুল বলোনি, কিন্তু এটা যদি ইন্টারভিউতে বলো তোমরা জাস্ট এই চাকরিটা পাবে না। কেন পাবে না? এবার আমি তোমাদের জবাবগুলো দিচ্ছি। সঙ্গীত, তুমি আরেকবার স্ক্রিন শেয়ার করতে পারবে তোমার টার্নটা দেখানোর জন্য? হ্যাঁ স্যার, হ্যাঁ করছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। শুধু টার্নটা চাই আমার। এবার আমি সঙ্গীত আমাকে এই সেম প্রশ্নটা করেছে। স্টপ। ওয়েল স্যার, টার্ন এমন একটা শট, এই শটের মাধ্যমে আমরা প্রথমত কতগুলো জিনিসকে খুব সহজে দেখাতে পারি। ফার্স্ট অফ অল, প্রিন্সিপালস অফ অ্যানিমেশন। আমরা জানি আমাদের 12টা প্রিন্সিপালস আছে। আমরা এই 12টা প্রিন্সিপালসের মধ্যে প্রথম এবং প্রধানত যে জিনিসটা থাকে সেটা হচ্ছে ইজ ইন ইজ আউট, এবং ফলো থ্রু, ওভারল্যাপিং অ্যাকশন, এবং প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি, এই সব জিনিসগুলো। এবং তার সাথে হচ্ছে আমি অ্যাজ এ হিউম্যান, একটা বডি, হিউম্যান বডি আর বল বাউন্সের মধ্যে তফাৎ আছে স্যার। তো হিউম্যান মানে একটা দুপেয়ে মানুষ, তো দুটো পাওয়াল একটা মানুষ তার ওজনটাকে কি করে ট্রান্সফার করে। সো দ্য ম্যাটার অফ ওয়েট, এটা খুব সহজে দেখানো যায় হিউম্যান ক্যারেক্টার অ্যানিমেশনে এই ধরনের একটা অ্যাকশনকে দিয়ে, এবং অ্যাকশনটা খুব সাটল হয়, এক্সাজারেটেড নয়, কারণ এক্সাজারেশন অনেক কিছুকে ঢেকে দেয়। সো আমাদের ক্লাসে আমরা এটাই শিখেছি যে খুব সাটল অ্যানিমেশন যদি আমরা টার্নকে প্রপারলি করি, এটার মধ্যে হয়তো অনেক ভুল থাকতে পারে, বাট আমি যে সাটল অ্যানিমেশন আমি যেভাবে করেছি এই টার্নের মাধ্যমে আমি এগুলোই দেখানোর চেষ্টা করেছি যে আমার প্রিন্সিপালস অফ অ্যানিমেশন, ফলো থ্রু, ওভারল্যাপিং, যে আমার পুরো বডি কখনো একসাথে ঘোরে না, তার টার্নের মধ্যে তার মুভমেন্ট থাকবে, হাত প্রাইমারি, বডি প্রাইমারি, হাত সেকেন্ডারি হবে, হাত পরে আসবে, কি করে বডি ওভারল্যাপ করছে একটা পার্ট আরেকটার সাথে, কি ডোন্ট ডু অ্যানিমেট অল এভরিথিং অ্যাট এ টাইম। এই জিনিসগুলো দেখানোর জন্যই আমি আমার শরীরের মধ্যে এই টার্ন অ্যানিমেশনটা রেখেছি। সঙ্গীত, তোমাকে আমি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। শিওর তো? হ্যাঁ স্যার। এইভাবে তোমাকে তোমার শরীর সম্বন্ধে, তোমার শট সম্বন্ধে কনফিডেন্স রাখতে হবে, জানতে হবে। তোমাকে জিজ্ঞেস করুক না করুক, নাও জিজ্ঞেস করতে পারে, ইনফ্যাক্ট না জিজ্ঞেস করার চান্সই হয়তো বেশি পাবে, কিন্তু জিজ্ঞেস করতে, তোমাকে প্রশ্ন করলে তোমার উত্তরগুলো যেন ক্লিয়ার হয়। বুঝতে পারলাম? প্রপারলি ডেসক্রাইব করতে হবে যে আমি এটা কিভাবে কি কেন করব। ইয়েস, তার জন্য তোমাকে শটটাকে আরো বেটার করতে হবে। এই শটটার টাইমিং এ বিস্তর গন্ডগোল আছে, একঘেয়ে ঘুরছে, ইজি ইজ আউট নেই, আর্ক নেই, এক লাইনে ঘুরছে, কখনো এক লাইনে ঘোরে না, স্ট্রেট লাইনে ক্যারেক্টার টার্ন করে না, তার মাথার মধ্যে একটা ববিং থাকবে, মাথাটা নিচু হবে, তবেই আর্ক তৈরি হবে, সি কার্ভ তৈরি হবে, তাই না? গুড। আচ্ছা কৃষ্ণ, আমি তোমার বল থ্রোটা আরেকবার দেখতে চাই, ইফ ইউ ডোন্ট মাইন্ড। শেয়ার করতে পারবে? তুমি বন্ধ করে দাও সঙ্গীত। ওকে, স্টপ। আচ্ছা, বল থ্রো, ইয়েস সঙ্গীত, তুমি একদম তুমি বন্ধ করতে পারো, তুমি মিউট করে যাও, অসুবিধা নেই, তুমি স্ক্রিন শেয়ার অফ করে মিউট করে যাও। বল থ্রো অ্যানিমেশনের মাধ্যমে আমরা কি দেখতে পাই? সেম টাইমিং, খুব বেসিক জিনিস টাইমিং। আমরা আমাদের লাইফে ইজি ইজ আউটটাকে কি করে বুঝবো, সেটা বল থ্রোর মতো একটা অ্যাকশন থেকে আমরা খুব সহজে বুঝতে পারি। কিরকম?
একটা বল থ্রোর মাধ্যমে আমরা প্রিন্সিপালসের অনেকগুলো প্রিন্সিপালসকে টাচ করতে পারি, ইনফ্যাক্ট সব কটাই, ইজ ইন ইজ আউট, অ্যান্টিসিপেশন, টাইমিং অ্যান্ড স্পেসিং, যখন বল থ্রোটা হয়ে যাচ্ছে সেখানে তার ফলো থ্রু, তার বডি ডিলে, মুভিং হোল্ড, এই সব জিনিসগুলোকে আমরা একসাথে আনতে পারি এই শটের মাধ্যমে। তো যে কারণের জন্য আমার মনে হয়েছে আমার শরীরে এরকম একটা শট থাকা দরকার যেখানে আমি বডি মেকানিক্সে খুব বেসিক্স একটা অ্যাকশন দিয়ে দেখাতে পারি। অ্যান্ড অ্যাজ ইউ নো স্যার, বডি মেকানিক্স কথাটার মানে হচ্ছে যে আমাদের শরীর কি করে বিভিন্ন অ্যাকশনের সময় কি করে রিয়্যাক্ট করে। আমাদের শরীরে একটা নিয়ম আছে, সেই নিয়মটা ভগবান তৈরি করে দিয়েছেন। সেই নিয়মটাকে না ভেঙে যখন কোনো অ্যাকশন হয় তখন আমাদের শরীরের ভেতরে কী কী চেঞ্জেস আসে, অ্যাজ এন অ্যানিমেটর সেগুলোই আমরা শিখেছি অ্যাজ এ বডি মেকানিক্স, এবং এই ধরনের ছোটো ছোটো প্রজেক্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। বোঝাতে পারলাম সঙ্গীত? দ্যাটস ইট। আশা করবো তোমরা ক্ল্যারিটি পেলে। আচ্ছা, অরুণিমা দে, সঞ্জিমা ঘোষ এবং প্রিয়াংশু চৌধুরী, তোমাদের মাইক্রোফোন কি ঠিক হয়েছে? অরুণিমা দে, অনামিকা, আমার কথা শোনা যাচ্ছে? অনামিকা প্লিজ রিমুভ যারা যারা আমার কথা, অরুণিমা দে, সঞ্জিমা ঘোষ অ্যান্ড প্রিয়াংশু চৌধুরী, প্লিজ রিমুভ দেম। ঠিক আছে। আমার মনে হয় না এরা এই ক্লাসটা জেনে এসেছে, এদেরকে বলা হয়েছে, এরা ঢুকে বসে আছে। প্লিজ রিমুভ দেম অল। থ্যাংক ইউ। ওকে, আমি এবার আসবো আশিক সরকারের কাছে এবং শুভম পালের কাছে। আশিক, তোমার কি চলছে এখন ক্লাসে, বা তুমি লাস্ট কি কমপ্লিট করেছো? স্যার আমার হ্যামার হিটিং আর বল থ্রো চলছে। আমি দেখতে পারি? ইয়েস স্যার। যদিও তোমাদের প্রজেক্ট আমি দেখেছি, ফিডব্যাকও দিয়ে দিয়েছি। তোমাদের দুজন, তোমার বন্ধ করে দাও। থ্যাংক ইউ इन्वेस्टिंग के लिए आज भी भाई पुरानी থ্যাংক आदत। ইউ আশিক, বন্ধ করে দাও। ওয়েট স্যার। তোমারও কি তাই শুভম? শুভম পাল, স্যার স্যার তোমার না স্যার আমার বডি মেকানিজম চলছে। দেখাও দেখি, প্রজেক্ট জমা হয়ে গেছে। দেখাও। স্যার বলছি আমি চ্যাট বক্সে লিংক দিয়ে দেবো? তুমি শেয়ার করতে অসুবিধা আছে কি তোমার? স্যার একটু টাইম লাগবে। আচ্ছা, পাঠিয়ে দাও চ্যাট বক্সে লিংক। স্যার দিয়ে দিয়েছি। ইয়েস। তুমি কোন সেন্টার? আমি মোবাইল ব্যারাকপুর। দেখো আমি শেয়ার করছি, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, দিস ইজ শুভম শট। লেটস প্লে। আচ্ছা, আমি সেম কথাটা বলবো তোমার। আচ্ছা শুভম, আমাকে একটা কথা বলো তো, এই দুটো শট, এই শটটা তুমি কেন বানিয়েছো? ওকে, ডেসক্রাইব দিস শট। এই শটটাকে তুমি ডেসক্রাইব করো, এই শটটা তুমি কেন বানিয়েছো, এটা বানিয়ে তুমি কি শিখলে এবং কি দেখাতে চাইলে, এবং কিভাবে বানিয়েছো, তোমার প্রসেস। হ্যাঁ, এখানে দেখাতে চাইলাম যে মানে হ্যামার হিট একটা জায়গায় দাঁড়িয়ে হিট করছে, আর এখানে যে নাইফ হিটটা হচ্ছে এখানে একটুখানি জাম্প করে তারপর হিটটা করছে। হ্যাঁ, মানে কেন তুমি করলে এটা, কি হলো তাতে, ডিফারেন্স কি, মানে এটা করে তুমি কি শিখলে, বা করলেই বা কেন, লাভ কি হলো, জাম্প করে অ্যাকশনের ডিফারেন্স, এটা করে তোমার কি বেনিফিট হলো, বা শুধু দাঁড়িয়ে হ্যামার হিট করলেই বা কি অসুবিধা ছিল? স্যার একটু অ্যাকশনটা বেড়ে গেল। তাতে কি লাভ হলো, তাতে তোমার কি লাভ হলো? স্যার একটু শিখতে পারলাম না সরি, এই ধরনের আরবিট্রারি জবাব তুমি দয়া করে আর কোথাও দাও, ইন্টারভিউতে দিও না, নিজে সেন্টারে দিতে পারো। তাদের কিচ্ছু যায় আসে না তুমি কম শিখেছো না বেশি শিখেছো। আচ্ছা, টেল মি, তোমার এই দুটো শটের মধ্যে কোন শটটা বেটার শট? ফার্স্ট শটটা না এই শটটা? এটা না এটা? ফার্স্টটা। আমি জানতাম তুমি এটা বলবে, কারণ ফার্স্ট শটটা তোমার করতে খুব ভালো লেগেছে। আচ্ছা, ফার্স্ট শটের আইডিয়াটা তুমি কোথা থেকে পেয়েছো? স্যার আমি ইউটিউবে দেখেছিলাম।
লাইভ অ্যাকশন ভিডিও না অ্যানিমেশন ভিডিও? না লাইভ অ্যাকশন না, আমি জানতাম। অ্যানিমেশন। সেই তার মানে হচ্ছে তুমি প্রথম শর্তটাই ভুলে গেছো। প্রথম কথা হচ্ছে এই ধরনের শট ব্যারাকপুর থেকে আমি প্রচুর পাই, এবারও পেয়েছি, এবং আমি প্রত্যেকবার এক ফিডব্যাক দিই, চেঞ্জ হয় না। এই শটটা অলরেডি অ্যানিমেটেড আছে, ইটস এ কপি ওয়ার্ক। এই শটটা তুমি যদি তোমার শরীরে রাখো, তোমার রিক্রুটার এটাকে দেখবেও না। যে কোনো বড় স্টুডিওতে যখন এই ধরনের শট আসবে না, তোমাকে এই ধরনের চাঁচাচলা প্রশ্ন ফেস করতে হবে। টেকনিক্যালি আমি তোমাকে অ্যাজ এ এইচওডি ফিডব্যাক দিয়ে দিচ্ছি, তোমার এই দুটো শটের মধ্যে দিস ইজ বেটার শট। কেন বেটার শট বলো তো? কারণ শটটা খুব সিম্পল, অকারণ বাড়াবাড়ি নেই। এই শটটা করতে গিয়ে তুমি যা যা শিখবে বা যা যা আউটপুট পেয়েছো, তাতে তুমি অনেক কিছু শিখতে পেরেছো। এইটা করতে গিয়ে তোমার ভালো লাগাটা ছাড়া তুমি কিছু পারোনি। তোমার শটটা দেখেও আমি বলে দিচ্ছি, কারণ তুমি একটা শটকে দেখে কপি করেছো, তুমি ইনফ্লুয়েন্সড হয়েছো শটটা থেকে। তোমার মাথায় ঘুরছিল আমি দাঁড়িয়ে হ্যামার হিট করবো না, দৌড়ে এসে লাফিয়ে করবো, তোমার ব্যাপার, কেন করেছো কে জানে। বাট তাতে তোমার শটটার খুব একটা উন্নতি ঘটেনি, বা তোমার অ্যানিমেশন স্কিলের কোনো উন্নতি ঘটেনি। জিনিসটা সহজভাবে ভাবতে শেখো, সহজভাবে প্রেজেন্ট করতে শেখো। এতে সামনের লোকটা যে তোমাকে চেনে না, সে বুঝবে তুমি স্মার্ট, ইয়েট ইউ আর এ ভেরি টেকনিক্যালি সাউন্ড গাই। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। প্লিজ আন্ডারস্ট্যান্ড দিস ফ্যাক্ট। নাও একটা সিম্পল হ্যামার হিটে কি কি থাকে? তোমার কথা অনুযায়ী সিম্পল মানে এক জায়গায় দাঁড়িয়ে হ্যামার হিটে থাকে ওয়েট, ফলো থ্রু, ওভারল্যাপিং, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ওভারল্যাপিং বা ডিলে। নাও সি, দেখতে থাকো। একসাথে উঠছে, লাফ দিল, এলো, পড়লো। বুঝতে পারলাম? অনেক বেশি ওভারল্যাপ প্রয়োজন এই ধরনের শটে। এক, সো দিস টু থিংস তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে, যেটা আমি এক্ষুনি এক্সপ্লেন করলাম। কোনো কিছু ওভার ভালো নয়, যা করবে দিস ইজ নট ইউর বেস্ট শট। যেটা কিছুক্ষণ আগে সঙ্গীত বলছিল, যে আমি আমার শরীরে সেটাই দেবো যেটা আমার বেস্ট শট, যেটা বেস্ট আমি নয়, আমার ফ্যাকাল্টি, আমার পিয়ার্সরা, আমার সিনিয়ররা আমাকে যেটাতে ফিডব্যাক দিয়েছে, আমি সেটাকেই ভাববো। আমার ভালো লেগেছে বলে। আবার বলছি, তোমরা যতক্ষণ না অ্যানিমেটেড ভিডিও থেকে তোমাদের শর্ট ডেভেলপমেন্ট বন্ধ না করছো, কারণ ওর ভেতরেও যা ভুল ছিল এটার ভেতরেও তাই ভুল আছে। তুমি হাজার পরিশ্রম করলেও তোমাকে বিশ্বাস করাতে পারবে না যে শর্টটা তুমি নিজে করেছো। সবসময় ভাববে এটা তো কপি ওয়ার্ক। বোঝাতে পারলাম শুভম? হ্যাঁ স্যার। সো প্লিজ কিপ দ্যাট ইন ইউর মাইন্ড। ফর দ্য প্রজেক্ট ইউ ক্যান ডু এনিথিং, সেই হিসাবে তুমি মার্কস পাবে, বাট ফর দ্য শোরিং তখন তুমি বাইরের লোকের জন্য কাজ করছো। ঠিক আছে? ওয়েল, দ্যাট উইল বি অল। থ্যাংক ইউ। এবার তুমি বলো তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা। আমি স্ক্রিন শেয়ারটা অফ করলাম। এই অবধি সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওয়েল, এবার বলো তোমাদের কোনো পার্টিকুলার কোশ্চেন আছে কিনা যা যা আমি বললাম এর উপরে, or else we can call it off. Okay, thank you so much for your time. Take care. Bye bye. থ্যাংক ইউ স্যার। ভালো থেকো সবাই।